সরকারের পরামর্শ নয়, কমিশনের তাগিদেই বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে বললেন সিইসি। নওগাঁয় র্যাব হেফাজতে নারীর মৃত্যুর কারণ উচ্চ রক্তচাপ, হাইকোর্টে ময়নাতদন্ত প্রতিবেদন। ভবন নির্মাণে শুধু নকশার অনুমোদন দিয়ে দায় সারছে নিয়ন্ত্রক সংস্থা, ভূমিকম্প মোকাবেলায় নেই প্রস্তুতি। উচ্চ শব্দে নৌযান ও জ্বালানি দূষণের হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য, নীরব বন বিভাগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসলিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সংলাপের জন্য নয়, বিএনপিকে অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেকেই এটাকে সরকারের কূটকৌশল হিসেবে মনে করছেন। এই চিঠির সাথে সরকারের কোনো সংযোগ নেই। কূটকৌশল যদি হয়ে থাকে সেটা ইসির, সরকারের নয়। নির্বাচন কমিশন সবসময় চায় দলীয় চর্চা ও সদিচ্ছার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হোক। সরকারের আজ্ঞাবহ হয়ে কমিশন কোনো কাজ করে না। বিএনপির মতো রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে পারলে কমিশনের জন্য ভালো বলে উল্লেখ করেন সিইসি। বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়। আমরা বলেছি আপনাদের যে কৌশল, সেই কৌশলের উপর আমাদের কোনো রকম মন্তব্য থাকবে না। তারপরেও আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই। আলোচনার ফল ইতিবাচক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু প্রয়াস গ্রহণ করতে তো কোনো বাধা থাকা উচিত নয়। নওগাঁ র্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপজনিত কারণে সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে। তাকে কোনো নির্যাতন করা হয়নি। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদনের ওপর আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতে নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। পরে ওই নারীর মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট তলব করেন হাইকোর্ট। ঠিক এই মুহূর্তে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত নয় বাংলাদেশ। এমনকি আবাসিক অবকাঠামোর ওপরই মানুষের আস্থা নেই। শুধু নকশার অনুমোদন দিয়ে দায়িত্ব এড়ায় নিয়ন্ত্রক সংস্থাগুলো। ভবনগুলো নির্মাণে গুণগত মান রক্ষিত হচ্ছে কিনা এই নিয়ে কারো মাথা ব্যথা নেই। এমন বাস্তবতায় অনেকটা হযবরলভাবে তৈরি হয়ে চলেছে এক একটি ভবন। রিপোর্ট করছেন মোহাম্মদ নুরুন নবী। ভারত ও বর্মি এই দুই টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ার কারণে এবং অনেক দিন এই অঞ্চলে কোনো ভূমিকম্প না হওয়ার কারণে এর ভিতরে অনেক শক্তি সঞ্চয় হয়েছে এরই মধ্যে, যার কারণে যে কোনো সময় এই সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলোতে ভূমিকম্প হতে পারে, যার প্রভাব রাজধানী ঢাকা সহ বড় বড় শহরগুলোতেও। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই শহরের বেশিরভাগ ভবনই নির্মাণ হয়েছে জলাধার ভরাট করে। আর এই নির্মাণযজ্ঞে এতই তড়িঘড়ি থাকে যে সময়ই দেওয়া হয় না শক্ত ভিত গড়ার। প্রশ্ন হলো, এসব ভবন তাহলে কতটা ভূমিকম্প সহনীয়? 50% গ্রিন, সেগুলো কিন্তু ভূমিকম্প বা বিল্ডিং কোড মেনে করেছে। বাকি যে 25% খুবই খারাপ, বাকি মাঝখানে 25% হচ্ছে না খুব ভালো না, তার মানে এটাও ঝুঁকির মধ্যে আছে। রাজুকের এক গবেষণায় হতাশাজনক চিত্র মিলেছে। 3252টি ভবন পর্যালোচনায় দেখা গেছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ ও ফায়ার স্টেশনের মতো লাইফলাইন ভবনের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ। কম করে হলেও 42টা ভবন ভেঙে ফেলতে হবে এখনই। আর ব্যক্তি পর্যায়ে বা বেসরকারি ভবনগুলো তো দেখাই হয়নি কোন অবস্থায় আছে। ওই 200 বিল্ডিং যে ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করছি, সেটা আমাদের রোড টু ফিটিং করা লাগবে। 42টা বিল্ডিং ভেঙে ফেলতে হবে, আর সরকারের টাকাতে প্রাইভেট বিল্ডিং করে দিতে হয়। সেই কারণে আমরা ইঞ্জিনিয়ারদের তৈরি করে দিচ্ছি। রেসিডেন্সিয়াল বিল্ডিং চেক করার সুযোগ পায়নি, সরকার আমাদের দেয় নেই, বা রাজুক হয়তো প্রচেষ্টা নেয়নি।
আমাদের মোটামুটি বাংলাদেশের চিত্রটা হয়তো এইরকমই, যে 25 থেকে 50% বিল্ডিং হয়তো ঝুঁকির মধ্যে আছে। পরিসংখ্যান বলছে ঢাকায় 4 তলার উপরে ভবন আছে 6 লাখ, 15 লাখ ভবন আছে শুধু সিটি কর্পোরেশন এলাকায়। এর একটিরও নির্মাণ ইতিহাস জানা নেই নিয়ন্ত্রক সংস্থাগুলোর। প্রত্যেকটা মাটি কাটা থেকে শুরু করে, মাটির সয়েল টেস্ট থেকে শুরু করে, বিল্ডিংয়ের কংক্রিটের কোয়ালিটি থেকে শুরু করে, রডের কোয়ালিটি, এগুলো সব একটা থার্ড পার্টি কনসালটেন্সি ফার্ম করবে, ইঞ্জিনিয়ারিং ফার্ম করবে, যার সমস্ত দক্ষ জনবল আছে। ভবন ভূমিকম্প সহনীয়ভাবে নির্মাণ বা নির্মিত ভবনের সহনীয়তা তদারকিতে তৃতীয় পক্ষ কোনো প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয় সারা বিশ্বে, যার অনুশীলন নেই এই বাংলাদেশে। একটা সেন্ট্রালাইজ কোনো বডি যদি হয় যেখানে, যার মাধ্যমে ওনারা এই এনলিস্টেড যারা ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের কাছ থেকে সহায়তা ওনারা নিতে পারেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। উচ্চ শব্দের নৌযান চলাচল ও জ্বালানি তেলের দূষণে হুমকির মুখে সুন্দরবনের সার্বিক পরিবেশ ও জীববৈচিত্র্য। ক্রমে দূষিত হচ্ছে এখানকার নদ নদী। এ নিয়ে বন বিভাগের তেমন তৎপরতা নেই, তবে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। খুলনা, বাগেরহাট ও মংলা প্রতিনিধির তথ্যচিত্র, রিপোর্ট মাসুম আলিসার। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বিশ্ব ঐতিহ্যের 6,517 বর্গ কিলোমিটারই বাংলাদেশ ভূখণ্ডে, বাকি 34% অবস্থান ভারতে। গত 5-7 বছরের দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 15টি কয়লা, সার ও জ্বালানি তেলবাহী জাহাজ ডুবেছে সুন্দরবনের আশপাশের নদীতে। এছাড়া প্রতিদিনই এসব নদীতে চলছে ছোট বড় কয়েক হাজার নৌযান। কিন্তু একের পর এক জাহাজ ডুবির পাশাপাশি উচ্চ শব্দের নৌ চলাচলে হুমকির মুখে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য। বনের গোটা প্রাণীকুল থাকে আতঙ্কে, কিন্তু এ নিয়ে তেমন তৎপরতা নেই সংশ্লিষ্টদের। শব্দ দূষণের কারণে আমাদের সুন্দরবনের বিশেষ করে বন্য প্রাণীদের ব্যাপক ক্ষতি হয়। তারা অনেক সময় তাদের প্রজনন মৌসুমে প্রজননে ব্যাঘাত ঘটে, তাদের মুভমেন্টে চলাফেরায় ব্যাঘাত ঘটে। একটা হচ্ছে শব্দ দূষণ, আর একটা হচ্ছে আমাদের এই যে বর্জ্য, যেমন অপচনশীল যে সমস্ত পলিথিন বা প্রোটিন জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো। এবং শব্দ দূষণ যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগই বন্দরের জাহাজ চলাচল করে, এর থেকে শব্দ দূষণ হয়। বনের ভেতর ও আশপাশের নদী দিয়ে পণ্যবাহী নৌযানের চলাচল বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন পরিবেশবিদরা। সুন্দরবনের মধ্যে যে সকল নৌযান, বিশেষ করে ট্রলার, লঞ্চ, জাহাজ, কার্গো, তাদের উপরে বিধিনিষেধ আরোপ করা উচিত। সেই কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এই শব্দ দূষণ যেন বন্ধ হয়। সুন্দরবনের ভিতরে এই উচ্চ শব্দ উৎপন্নকারী এই ট্রলারগুলো সংখ্যা একটু নিয়ন্ত্রণ করা উচিত। শব্দ দূষণ রোধ এবং জ্বালানিজনিত ক্ষতি থেকে সুন্দরবনকে নিরাপদ রাখতে কার্যকরী উদ্যোগ চান বনপ্রেমীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবে। পুঁজিবাজারে কারসাজি করলে সম্পদ বাজেয়াপ্ত, 10 বছর কারাদণ্ডে বিধান রেখে হচ্ছে আইন। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বঙ্গবন্ধু স্বর্ণপদক প্রবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি। প্রথমবার মরণোত্তর পদকটি পাচ্ছেন প্রয়াত সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবি মওদুদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে বঙ্গবন্ধু স্বর্ণপদক মনোনয়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী এবং সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কয়েকটি গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে বেবি মওদুদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 1948 সালের 23 জুন জন্মগ্রহণ করেন বেবি মওদুদ। ক্যান্সারে আক্রান্ত হয়ে 2014 সালের 25 জুলাই মারা যান তিনি। পুঁজিবাজারে কারসাজি করলে সম্পদ বাজেয়াপ্ত করা হবে, পাশাপাশি জড়িতদের 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে আইন করছে সরকার। প্রস্তাবিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2022-এর খসড়া অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব জামান। শেয়ার বাজারে সবসময় সক্রিয় থাকে কারসাজি চক্র। সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে অর্থ হাতিয়ে নেয়ার নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করেন তারা। আর এই কারসাজি চক্রের জন্য বড় দুঃসংবাদ আসছে।
পুঁজিবাজারে কারসাজি বা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্জিত সম্পদ বাজেয়াপ্ত হবে। পাশাপাশি সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা সর্বনিম্ন 10 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়া হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2022 নামে প্রস্তাবিত আইনে এসব বিধান রয়েছে। এছাড়া মালিকপক্ষ বা দায়িত্বশীল ঊর্ধ্বতনদের শেয়ার ব্যবসা বা ইনসাইডার ট্রেডিং বন্ধে গোয়েন্দা কার্যক্রম চালানোর সুযোগ রাখা হয়েছে। বিশেষজ্ঞরা এসব বিধানকে সময় উপযোগী বলছেন। শেয়ার বাজার নিয়ে যে কারসাজি প্রায় শোনা যায়, তার বিপক্ষে যে এই ধরনের আইন তৈরি করা হচ্ছে সেটাকে আসলে সাধুবাদই দিতে হয়। তবে এটা কিভাবে কার্যকর করবে কি করবে না তার উপর নির্ভর করবে যেটা কতটুকু যোগ উপযোগী হলো। আগের যে আইনটা বা রেগুলেশন, ওটার ভিত্তিতে রেগুলেশন করা হয়েছিল, ওটা অনেকগুলো কাভার করে না, এটা অনেকটা কাভার করতেছে। আর আমার একটা বিশ্বাস বা ধারণা, ওই যে গ্লোবাল প্র্যাকটিসটা ওরা দেখছে, মানে বিদেশ বাইরে কি প্র্যাকটিসটা কেমন, মানে অন্যান্য দেশের, তো সেই অনুযায়ী এটা ঠিকই আছে। খসড়ায় আরও রয়েছে, শেয়ারবাজার সংশ্লিষ্ট কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান দেউলিয়া হলেও তার জিম্মায় থাকা কোনো বিনিয়োগকারীর সম্পদকে পরিসম্পদ হিসেবে গণ্য করা বা অন্যের দায় মেটাতে তা ব্যবহার করা যাবে না। মানুষজন এই শেয়ার বাজারের উপরে কখনো কখনো আস্থা আনলেও মাঝে মাঝে এর বিরুদ্ধে যেসব অভিযোগ আসে, যেখানে যেসব কারসাজি করা হয়, তারা এত উঁচু পদের থাকে যে তাদের বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। যদি এই আইনের মাধ্যমে যদি তাকে আইনের আওতায় আনা হয়, তাহলে অবশ্যই শেয়ার বাজারের জন্য এটা ভালো খবর। এখন কথাটা হচ্ছে গুড গভর্নেন্স বলতে আবার মার্কেটের ডিসিপ্লিনে রাখা, সেটার জন্য তো আইনটা, হ্যাঁ, তো সেটা হওয়া উচিত। তবে ওটা ওই মানে মার্কেট ভাইব্রেন্ট থাকতে হবে, মার্কেট বড় হইতে হবে, মার্কেটে 2000-3000 কোটি টাকা টার্ন ওভার হইতে হবে, তাহলে না ওই আইন প্রযোজ্য হবে। এছাড়া নতুন আইনের খসড়ায় বিনিয়োগকারীদের ক্ষতির দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে অতালিকাভুক্ত প্রতিষ্ঠান একীভূতকরণ বা পুনর্গঠনের ক্ষমতা পাচ্ছে বিএসএসি। রাজীব জামান, 21 টেলিভিশন। দেশে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ভিনদেশি কুকুরের প্রজনন, চাষ ও বেচাকেনা। এসব কুকুর রফতানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। ইফরাজ নুরের ক্যামেরায় রফিকুল বাহারের রিপোর্ট। তাশফিক আনোয়ার কানাডার ভ্যাঙ্কুভারের একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন অনলাইনে। স্কুলে পড়ার সময় শখের বশে কুকুর লালন পালন করতেন, এভাবে জড়িয়ে পড়েন কেনাবেচার সঙ্গেও। চট্টগ্রাম শহর থেকে 15 কিলোমিটার দূরে কর্ণফুলীর একটি গ্রামে গড়ে তোলেন বিদেশি প্রজাতির কুকুরের খামার। নারায়ণগঞ্জের চর সায়েদপুরে গড়ে তুলেছেন আরও একটি খামার। দুই খামারে জার্মান, পোল্যান্ড, পাকিস্তান ও ভারত থেকে আনা বিশ্ববিখ্যাত জার্মান শেফার্ড, গ্রেট ডেইন, রটওয়েলার, ডোবারম্যান জাতের 34টি কুকুর রয়েছে। কোভিডের সময় ঘরে আটকে থাকা পশুপ্রেমীদের মধ্যে কুকুরের চাহিদা বাড়তে থাকে। 2 মাস বয়সে একটি কুকুর ছানার দাম 20,000 থেকে 2 লাখ টাকা। প্রাপ্তবয়স্ক এক একটি কুকুরের দাম 10 লাখ টাকা পর্যন্ত। এসব কুকুরের রয়েছে এক ধরনের বিশেষ সার্টিফিকেট ও পাসপোর্ট। এদের বিমানে এনে কাস্টমস শুল্ক পরিশোধ করতে হয়। মারলে কালারগুলো আপনার এইরকম ব্লাড লাইন ধরেন 1 লাখ 1,20,000 এরকম পড়বে। আবার এখন ব্লাড লাইন ধরেন ডিপেন্ড করে, যে চ্যাম্পিয়ন ব্লাড লাইন যদি হয় আরও বেশিও পড়তে পারে। সকাল ও বিকেলে কুকুরকে দিনে 2 বেলা খাবার দেওয়া হয়। ইউরোপের বিভিন্ন দেশের প্রজাতি হওয়ায় শীতল তাপমাত্রায় রাখতে হয় এদের। চিকেন আর রাইস, চিকেনটা একটু বেশি হয়, রাইসটা একটু কম হয়। তাহলে সকাল একবার খানা, তাহলে সকালের পরে ছাড়ে। প্রভুভক্ত পোষা প্রাণী হিসাবে কুকুরের চাহিদা দিন দিন বাড়ছে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হওয়ায় বাড়ছে উপযোগিতাও। সেই কারণেই পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে এবং উদ্ধার অভিযানে ব্যবহার করছে প্রশিক্ষিত এসব বিদেশি কুকুর। পাস্ট 2 to 3 ইয়ার্স যে চেঞ্জটা দেখলাম, আমার মনে হয় না আমি এই চিতাকে দেখার আগে, চিতার এই জিনিসটা এই ঘটনাটার আগে কিন্তু আমি এর আগে কখনো দেখি নাই যে কোনো একটা কুকুরকে বা কোনো একটা ডগ স্কোয়াডের কুকুরকে মেডেল দিচ্ছে, হ্যাঁ, বা এরকম প্রেস দিচ্ছে, হ্যাঁ, কিন্তু এখন যেমন এই চেঞ্জটা আসতেছে। প্রাণী প্রেমীরা আশা করছেন প্রজনন ও চাষের মাধ্যমে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারের পরামর্শ নয়, কমিশনের তাগিদে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে বললেন সিইসি।
নওগাঁর র্যাব হেফাজতে নারী মৃত্যুর কারণ উচ্চ রক্তচাপ, হাইকোর্টে ময়নাতদন্ত প্রতিবেদন। ভবন নির্মাণে শুধু নকশার অনুমোদন দিয়ে দায় সারছে নিয়ন্ত্রক সংস্থা, ভূমিকম্প মোকাবেলায় নেই প্রস্তুতি। উচ্চ শব্দে নৌযান ও জ্বালানি দূষণে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য, নীরব বন বিভাগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekusha-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekusha24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বেলা 3:30 একুশে দেশের সংবাদ দেখার মতো রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে।